আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। 21 ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদ টক্স কি নিয়ে, ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনা, শান্তি আলোচনা হয়েছে 21 ঘন্টা। কিন্তু তারপর না না, বিরোধ হয়েছে কোন জায়গাটায়? 21 ঘন্টার যাই দেখেন বহু সমঝোতা হয়েছে, বহু শর্ত মাইনে নিছে। দুইটা শর্তে গন্ডগোল হয়েছে। একটা হলো তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা না, আর তুমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবা। এই দুইটা লড়াই। আমার দেশের সংস্কার বা কমিশন অধ্যাদেশ ওই একই কায়দায়। কীরকম জানেন, আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু দুইটা বেসিক জায়গায় মানি নেই। যেখানে ইলেকশনের মাধ্যমে যাওয়ার কথা সেটা কেউ জানে না। 11টা সিটি কর্পোরেশনে আপনি বানাই দিলেন, মেয়র বানাই দিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বানাই দিলেন, সবই ইলেকশনের মাধ্যমে হওয়ার কথা। কোনো ফর্ম বিক্রি নাই, কিচ্ছু নাই, দিয়ে দিলেন। আর যেখানে আপনার বৈধভাবে সাংবিধানিকভাবে সিলেক্ট করবেন, আপনি সেই সিলেকশনে আপনি 1300 ফর্ম বিক্রি করেন। এটা কি দলের ভিতরও তো আমি দেখি। আমি যদি বলেন এর গণতান্ত্রিক চর্চা, তাহলে প্রশাসক নিয়োগ দেন কেমনে? বাবু হেনা রাজাকে আপনার কাছে একটু আসতে চাই। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু যে অধ্যাদেশ বাতিল হলো সেটি নিয়ে বিরোধী দল বলছে যে সংস্কারের প্রধান বাধা বিএনপি সরকার। অভিযোগ হচ্ছে যে সংসদ থেকে 4বার বিরোধী দল ওয়াকআউট করেছে। আবার বিরোধী দল থেকে বলছে যে বিশ্বাস ভঙ্গের রাজনীতি করছে সরকার। সরকার বলছে যে বাতিল হওয়া অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। রাজনীতি আসলে কারা করছে? আপনি যেমন ওয়াকআউটের কথা বলেন, দেখেন ওয়াকআউট করাটা এটা ট্র্যাডিশনাল, আপনি ওয়াকআউট করতেই পারেন। এগুলো প্রতীকী, মানে প্রতীকী অপোজ করা, এটা বিধিবিধানের মধ্যেই আছে। এখন কারণে অকারণে করলে এটা করতে করতে আবার এটা একসময় একঘেয়েমি হয়ে যায়, সেটা আমরা সময় দেখব। কেবল শুরু হইল সংসদ, সে কারণে এর মধ্যে 4বার ওয়াকআউটের ঘটনা ঘটেছে। কারণ এখানে এই যে সেন্টিমেন্টের বিষয়গুলো, আপনি একদিকে সেন্টিমেন্ট দেখবেন আর একদিকে দেখবেন না, তাহলে তো প্রবলেম হয়। এই যে যেমন সেন্টিমেন্ট কোনটা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, পাবলিক সেন্টিমেন্ট আপনার বিপক্ষে যাবে, সে কারণে। এখন গুম অধ্যাদেশ নিয়ে কথা যেটা হইল, পাপিয়া বলছে যে তার কথায় যুক্তি আছে যে হ্যাঁ আমরা এটাকে পরে আরও সুন্দর করে আরও পোক্ত করে আনবো, কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আপনি বাদ দিয়ে দিলেন। ইট ইজ রিলেটিং টু সেন্টিমেন্ট। আজকে জুলাই চেতনার সেন্টিমেন্টের সাথে এটা সম্পৃক্ত, তো এই সেন্টিমেন্ট আপনি গুরুত্ব দেন না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো আইন নিখুঁত হয় না। কোনো আইন, এটা আইন আস্তে 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 ডেভেলপ করে। যেমন আমাদের সংবিধান, এই 72-এর সংবিধান নিয়ে চিৎকার করতেছি, এটা কিন্তু 17 বার সংশোধন হয়েছে। তার মানে কি নিখুঁত কিছু হয় না। ঠিক এই মুহূর্তে উচিত ছিল এই গুম কমিশন অধ্যাদেশটাকে আইনি রূপ দেওয়া, তারপরে আপনি এটা সংশোধন করতে পারবেন তো, এখানে কোনো বাধা নাই তো। যে আপনি 3 মাস পরে দেখেন যে না এটার ভিতরে আরও কিছু সংশোধন আনা দরকার বা পরিবর্তন আনা, পারতেন, কিন্তু আপনি করেননি, এটাই চূড়ান্ত। এবং এটা না করার জন্যই এটা বলা। তারপরে আসেন, আপনার একটা কথা বলি যে আরেকটা কথা বলছে পাপিয়া আপা, যে জামাত নানান জায়গায় নানান কিছু করছে, জামাতের বিরোধিতা। আমার এইখানেই প্রশ্ন যে জামাতের বিরোধিতাটা যে রাষ্ট্রীয়ভাবে করতেছে যারা, 2টা পরাক্রমশালী দল, যেটা একটা দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যুদ্ধ করছেন বলতে উনি তো আটক ছিলেন, বাট ওনাদের নেতৃত্বে ওনার সেই অনুপ্রেরণায় একটা যুদ্ধ হয়েছে। আর একটা দলের প্রতিষ্ঠাতা, সেই স্বাধীনতার ঘোষক অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। 2টা দলের কিন্তু একটা বিরাট বিরাট প্রভাব বলেন আর যাই বলেন এই বাংলাদেশে আছে। এবং এইটাকে আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল চলে মনে করেন, এটা কিন্তু 4টিখানি কথা না, এটা কিন্তু সেই পরিবার, খুব সহজ কাজ না। মৃত্যুদণ্ড দিছেন, কার্যকর করবেন, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু খুব সহজ না। আবার জিয়া পরিবার খুব সহজ না, অনেক শক্তিশালী পরিবার। কিন্তু যখন যে আসেন, সে একে অপরের বিরুদ্ধে লেগে যান। যেমন বেগম খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হয়, সেটা আওয়ামী লীগ বের করে দিয়েছে। এবং জিয়াউর রহমানের খেতাবটা নিয়ে যখন টানাহেঁচড়া করা হয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর আওয়ামী লীগের ভিতরে কিন্তু আরও মুক্তিযোদ্ধা ছিল। সেই মুক্তিযোদ্ধারা কি একবারও বিরোধিতা করছে যে মুক্তিযোদ্ধা পত্নী খালেদা জিয়াকে ওখান থেকে বের করছেন কেন, কিংবা তার খেতাব নিয়ে? আওয়ামী লীগেরও তো খেতাব নেওয়া হচ্ছে, জাতির পিতার উপাধিও তো নেওয়া। আমি ভাই বলতে দেন, আমি সেই জায়গায় আসছি। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের খেতাব নিয়ে টান দেয়, খালেদা জিয়ারে বেগম খালেদা জিয়ারে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়। তখন বিএনপির অবস্থা আমি বাদই দিলাম, কিন্তু তার দলের ভিতরে মুক্তিযোদ্ধা ছিল, দে কেপ্ট সাইলেন্ট। একইভাবে আজকে আপনি আসেন যে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতেছে
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তার মানে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না, তা বলছি না। এই স্লোগানটা তাদের মুখে ছিল না, এই স্লোগান ছিল শুধু আওয়ামী লীগের। এখন এখন আজকে যখন আবার এই গণতান্ত্রিক দলটা, এই স্বাধীনতার পক্ষের শক্তির দলকে আপনি নিষিদ্ধ করতেছেন, সেখানে কিন্তু এই বিএনপির ভিতরে ফজলুর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধাও আছে। তারা কি কোনো প্রশ্ন করছেন? আমি সেই কথাগুলো রাখলাম। তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতে কি কিন্তু আসে নাকি রাজনৈতিকভাবে ক্যাশ করছেন? এইবার আসেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই দুইটা শক্তি বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা কাল ধরে জামাতের বিরুদ্ধে। যারা ক্ষমতায় ছিল টানা 30 বছর ছিল, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছর, আর বেগম শেখ হাসিনার 2 টার্মে 20 বছর। এই যে ক্ষমতায় ছিলেন তারা, ক্ষমতায় থেকে তারা সবসময় জামাতের বিরোধিতা করেন। হাস্যকর কিনা? কারণ কখনো তারা মন্ত্রী বানান, কখনো তাদেরকে আন্দোলনের জন্য নেন। তার আবার এই বিরোধিতা করতে করতে এত শক্তিশালী দল, তারা আজকে বিরোধী দল। 68টা সিট তারা পেয়েছে, তার বাড়িতে জাতীয় পতাকা 5 বছরের জন্য উত্তোলিত হবে। তাহলে এগুলো আসলে কি রাজনীতি নাকি সত্যি সত্যি বিরোধিতা? টোটালটাই গেইমের পার্ট। তা নাহলে কিভাবে হয়? আমি কারো বিরোধিতা করছি না, আমি সিম্পল অ্যানালাইসিস দিচ্ছি। বাংলাদেশের সাথে পিস টকের মিলটা আমি দেখাচ্ছি আপনাকে। ছোট করে জানতে ছোট করেই 1.5 মিনিট লাগবে। 21 ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদ টক্স কি নিয়ে? ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনা হয়েছে 21 ঘন্টা। কিন্তু তারপর না বিরোধ হয়েছে কোন জায়গাটায়? 21 ঘন্টার যাই দেখেন বহু সমঝোতা হয়েছে, বহু শর্ত মাইনে নিছে। 2টা শর্তে গন্ডগোল হয়েছে। একটা হলো তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা না, আর তুমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবা। এই 2টা লড়াই। আমার দেশের সংস্কার বা কমিশন অধ্যাদেশ ওই একই কায়দায়। কীরকম জানেন? আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু 2টা বেসিক জায়গায় মানি নেই। সেটা কি? জুলাই সনদ মানবো না, গণভোট মানবো না, গুম কমিশন মানতেছি না, বিচার বিভাগ আলাদা হোক সেটা মানতেছি না। এই যে বেসিক, আপনি এই 4টে জিনিস করলে বাকিগুলা লাগে না। তার মানে কি? ওই যে দেখেন 21 ঘন্টার আলোচনা বেচতে গেল 2টা ইস্যুতে, একইভাবে আমাদের সমস্ত আলোচনা বেচতে গেল এই 2-4টে ইস্যুতে। আপনি 40টা 100 করেন না কি অধ্যাদেশ পালন? আপনি এই 2টা করে দেখান না, গুম অধ্যাদেশ আর এদিকে বিচার বিভাগটা আলাদা করে দেখেন, করেন না? আপনি বাকিগুলা কিচ্ছু করাই লাগবে না। ওই তো এগুলো করে দেন। এই যে দেখেন আজকে ইলেক্টেড হবে যারা, বিএনপিতে মাত্র 33 বা 35টা মহিলা হবেন সংরক্ষিত আসনের এমপি। আপনি সেখানে 1300 ফর্ম দিয়ে দিলেন, কঠিন ইন্টারভিউ নেবেন, পৃথিবীর সেরা কঠিন ইন্টারভিউ নেবেন, যেখানে আপনি ভোটের ব্যাপার নাই, দল নমিনেট করবে ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। সেখানে 1300 ফর্ম বিক্রি করলেন, তারা লড়াই করবে। আমি তো চিনি, আমি নাম বলবো না, নাম বললে বলবে কি আমাকে দিয়ে বলাচ্ছে না। আমি অনেক কোয়ালিফাইড বিএনপির মহিলা দেখি যাদেরকে কোনো শর্ত ছাড়া তারা সংরক্ষিত আসনে এমপি দিয়ে দিতে পারে 30-35। তাদের সাথে আমি টক শো করছি, নানান জায়গায় দেখো 1300 ফর্ম। আর যেখানে ইলেকশনের মাধ্যমে যাওয়ার কথা সেটা কেউ জানে না। 11টা সিটি কর্পোরেশনে আপনি বানাই দিলেন, মেয়র বানাই দিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বানাই দিলেন, সবই ইলেকশনের মাধ্যমে হওয়ার কথা। কোনো ফর্ম বিক্রি নাই, কিচ্ছু নাই, দিয়ে দিলেন। আর যেখানে আপনার বৈধভাবে সাংবিধানিকভাবে সিলেক্ট করবেন, আপনি সেই সিলেকশনে আপনি 1300 ফর্ম বিক্রি করেন। এটা কি দলের ভিতরেও তো আমি দেখি। আর যদি বলেন এর গণতান্ত্রিক চর্চা, তাহলে প্রশাসক নিয়োগ দেন কেমনে? সবই আমার কাছে হাস্যকর। আসলে ইনফ্যাক্ট আমরা বলির পাঠা সাধারণ জনগণ, এই কামাল ভাইয়ের মতো লোক এন্দা হাইটে যাবে, আমার আপনার গাড়ি দিয়ে আনলে আমার আসা যাওয়া কষ্ট, আমরা সেই জায়গাটাই থাকবো। যে একটু জানতে চাই যে এই জুলাই স্মৃতি জাদুঘরের যে পরিচালনা পর্ষদ, সেটি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে একে দলীয়করণ করতে চাইছে সরকার। মানে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির পেছনে আসলে কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এর আগে? না, এটা তো ভেরি ন্যাচারাল। আপনি যখন জুলাই গণভবনকে যখন আপনি জুলাই স্মৃতি জাদুঘর বানাইছেন, এটা তো এক ধরনের প্রতিশোধও বলা চলে, যে একটা ফ্যাসিস্ট সরকার সে চলে গেছে এখানে। বাট আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, এটা গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন অফিসিয়ালি। এখন প্রধানমন্ত্রীর বাসভবনকে আপনি জাদুঘর বানাবেন কিসের ভিত্তিতে, কিভাবে? এখন যদি মনে করেন আপনি যদি এটা সাংবিধানিকভাবে করেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ায় করেন এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে যদি করে, সেটা এক কথা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাকে জাদুঘর বানাইছেন, আমি কিন্তু অ্যানালাইসিস দেবে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। আপনি যে জাদুঘরটা বানাইলেন, সেদিন তো এই যে বিএনপির মতো বড় দল ছিল, ইউনূস সাহেবের তো কী সম্বল ছিল, এই সমস্ত দলও তো তখন প্রতিবাদ করে নাই যে এইটা কোনোভাবে জাদুঘর হইতে পারবে না।
তখন আপনি নীরব ছিলেন। আবার আজকে যদি এটারে জাদুঘর বানাইতে চান, আজকে আপনার নির্বাচিত সরকার আসছেন ক্ষমতায়, আপনি যদি জাদুঘর বানাইতে চান 2/3 মেজরিটির বদৌলতে জাদুঘরও বানাইতে পারেন, 2/3 মেজরিটির বদৌলতে এটারে প্রধানমন্ত্রীর বাসভবনও বানাইতে পারেন। এখানে আইন বা চিন্তা ভাবনার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যখন যে সিচুয়েশন সেই মোতাবেক চলা। যেমনিভাবে এই সরকারি দল বলতেছে সেন্টিমেন্টের কারণে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করছে। ইনফ্যাক্ট আওয়ামী লীগ গত 15 বছর কী করছে, কোনো ঘটনা ঘটাই বলছে আদালতের আশ্রয় নিতে। কারণ যখন 2/3 মেজরিটি থাকে তখন আদালত তার নিয়ন্ত্রণ থাকে অলিখিতভাবে। যদি বলেন কোন যুক্তিতে, সেটা কীরকম আমি বলি, যখন আপনি বিচারক নিয়োগ অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন, তার মানে বিচারক নিয়োগ করব সরকার। এখন সরকারের একজন মন্ত্রী যখন হাঁটবে বিচারকদের পাশ দিয়ে, বিচারকের মাথায় শুধু ঘুরবে কি, আমার নিয়োগকর্তা উনি। প্রশাসনের ভিতর দিয়ে হাঁটবেন, পুলিশের আইজি মনে করবে আমার নিয়োগকর্তা উনি। আপনি পুলিশ সংস্কার অধ্যাদেশ পাশ করলে এইটা ভাবতেন না, বিচার বিভাগের